কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের সকলকে আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাবো কীভাবে বাড়িতে অতি সহজে পেঁপের বীজ থেকে চারা তৈরি করা যায়। বন্ধুরা, আমি এখানে নিয়েছি কোনো নামি দামি পেঁপের বীজ নয়, এগুলো পুরো আমাদের বাড়িতে যে পেঁপে গাছ ছিল তার থেকে পাকা পেঁপে থেকে বীজগুলো আমি সংগ্রহ করেছি। বীজগুলো নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখুন যে বীজটা ভেসে উঠেছে সেই বীজগুলো আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ ওই বীজগুলো থেকে চারা হওয়ার সম্ভাবনা খুবই কম। বীজগুলো সংগ্রহ করার পর আপনাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এবং বীজের উপরে যে একটা জলের আস্তরণ থাকে সেটাকে ফাটিয়ে বীজগুলোকে সংগ্রহ করে নিতে হবে। বীজগুলোকে আপনি একটা কাপড়ের মধ্যে নিয়ে ঘষে ভালোভাবে বীজের উপরের আস্তরণটা ফাটিয়ে নিতে পারেন। তারপর বীজগুলোকে ভালোভাবে 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। আমি বীজগুলোকে 48 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বীজগুলোকে জল থেকে ভালো করে তুলে ছেঁকে নিতে হবে। বীজগুলোকে আমি ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এর পরবর্তীতে আমি একটা প্লাস্টিকে কিছু মাটি নিয়েছি। এটা নেওয়ার সময় আপনারা একটু ঝুরঝুরে মাটি নেবেন, যাতে মাটিটা ঢেলা বা টিলা জাতীয় কম থাকে। মাটিটা একটু গুঁড়ো জাতীয় মাটি নেবেন। এখানে মাটি না নিয়ে আপনি শুধু প্লাস্টিকেও বীজগুলো দিতে পারেন, আবার মাটির জায়গায় আপনি কোকোপিটও ব্যবহার করতে পারেন, কারণ মাটি বা কোকোপিট নিলে বীজটা শুকিয়ে যাওয়ার চান্সটা কম থাকে এবং বীজের অঙ্কুরোদ্গমটা ভালো হয়। এখন আমি সব বীজগুলো এই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে মাটির সঙ্গে বীজ কটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি মাটিতে জল না থাকে বা মাটিটা ভিজে না থাকে, কিছু পরিমাণ জল দিয়ে মাটিটা স্যাঁতসেঁতে করে ভিজিয়ে নেবেন। তার পরবর্তীতে পলিথিনের ব্যাগটা ভালো করে মুখ বন্ধ করে বেঁধে দেবেন, যাতে ভেতরে হাওয়া বাতাস ঢুকতে না পারে। এই অবস্থায় 3-4 দিন অন্ধকার স্থানে রেখে দেবেন। তাই আমি 4 দিন রেখেছিলাম। এবার প্লাস্টিকটা খুলে দেখা যাক বীজের কেমন অঙ্কুরোদ্গম হয়েছে বা কী পরিস্থিতি। দেখুন 4 দিন পর আমি প্লাস্টিকটা খুলেছি। মোটামুটি ভালোই অঙ্কুরোদ্গম হয়ে গেছে বীজের, খুব সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, বড় বড় শিকড় ছেড়ে গেছে। বীজগুলো মোটামুটি চারা করতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক চারা করার জন্য কী কী উপাদান প্রয়োজন। চারা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু কম্পোস্ট সার, তার সঙ্গে কিছু মাটি ও তার সঙ্গে কোকোপিট। এখানে একটা কথা বলে রাখি, আপনার মাটিটা যদি এঁটেল মাটি হয় তাহলে তার সঙ্গে কিছু পরিমাণ আপনি লাল মোটা বালি ব্যবহার করতে পারেন। আমার এই মাটিটা মোটামুটি বেলে দোআঁশ মাটি, তাই জন্য আমি এখানে বেলে মাটি নেইনি বা প্রয়োজন হয়নি। কোকোপিটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার, কারণ এটা কোনো কেনা কোকোপিট নয়, এটা আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি, ওই কারণে কোকোপিটটার কালারটা এত সুন্দর। এখন কোকোপিট, মাটি ও কম্পোস্ট সার তিনটেকেই একত্রিত করে ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি 50 ml কাগজের যে কাপগুলো হয় চায়ের, সেই কাপগুলো ব্যবহার করছি। প্রত্যেকটা কাপে এইভাবে মাটি নিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এখানে 50টা মতো বীজ আছে, তাই 50টা কাপে আমি এইভাবে মাটি নেব। এখন আমি বীজগুলো প্লাস্টিক থেকে বার করে প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর বীজগুলো তোলার সময় খুব সাবধানে তুলবেন, যাতে বীজের অঙ্কুর ভেঙে না যায়। তার জন্য আমি এখানে একটা চিমটি ব্যবহার করেছি। মোটামুটি 50টা কাপের মধ্যে এমনভাবে মাটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বীজগুলো সব কাপের মধ্যে একটা করে দিয়ে দেব। বীজগুলো কাপের মধ্যে এবার দেওয়া যাক। এইভাবে প্রত্যেকটা বীজ আলতো করে ধরবো এবং কাপের মধ্যে কোনো চাপাচাপি নয়, আলতোভাবে বসিয়ে দেবো। ব্যাস এরকমভাবে ভালোভাবে বসিয়ে দেবো যাতে অঙ্কুর না ভেঙে যায়। এমনভাবে প্রত্যেকটা কাপেই বীজগুলো দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা কাপে আমার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এখন ওই কাপে মধ্যে আমি কিছু অল্প করে মাটি নিয়ে প্রত্যেকটা কাপে হালকা করে বীজের উপরে ঢেকে দেব। অল্প অল্প করে মাটি নেব আর কোনো রকমে বীজটাকে ঢেকে দেবো, যাতে উপরের দিকে বীজগুলো না বার হয়ে থাকে বা কলটা শুকিয়ে না যায়। সেই কারণে অল্প অল্প মাটি দিয়ে বীজটাকে ঢেকে দেব। প্রত্যেকটা কাপের মধ্যে বীজে উপরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভালোভাবে স্প্রেয়ারের মাধ্যমে জল দিয়ে ভিজিয়ে দেব। পুরো কাপগুলো জল দিয়ে ভিজিয়ে দেব। জল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে অতিরিক্ত জল কাপের তলায় আটকে না যায়, সেই দিকটা ভালো করে খেয়াল রাখতে হবে। মাটিটা এমনভাবে ভেজাতে হবে যাতে মাটিটা স্যাঁতসেঁতে হয়ে ভিজে থাকে। মোটামুটি সব কাপগুলোই ভালোভাবে ভিজিয়ে দিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দেবো, কারণ হলুদ দেওয়া থাকলে কোনো পিঁপড়ে বা পোকামাকড়ে এসে বীজের অঙ্কুরগুলো কেটে দিতে পারবে না। তাই জন্য আমি একটু হলুদ ব্যবহার করে নিচ্ছি। এখন এই ট্রেটিকে দিনের 5 থেকে 6 ঘন্টা রোদ্দুরে রাখবো এবং রাতের বেলায় অন্ধকার জায়গায় রেখে দেবো। এবং প্রত্যেকটা দিন একটা জিনিস সকালে এবং বিকালে খেয়াল রাখতে হবে, জলের যাতে ঘাটতি না পড়ে। সবসময় যেন কাপগুলো স্যাঁতসেঁতে হয়ে থাকে। দেখুন 10 দিন পর চারাগুলোর পরিস্থিতি। সব চারাগুলোই মোটামুটি সুন্দর সতেজ সবুজ আছে, দু একটা চারা ছাড়া। প্রত্যেকটা দিন 2 বেলায় জলটা ঠিক মতন খেয়াল রাখতে হবে। গাছের গোড়ার মাটি যেন শুকিয়ে না যায়। চারার মাটি শুকিয়ে গেলে কিন্তু চারাটা মরে যাওয়ার চান্স থাকবে। এই 10 দিন হয়ে গেছে। এখন কাজ, আমি একটু ফাঙ্গিসাইড আর একটু হিউমিক অ্যাসিড স্প্রে করে দেবো গাছগুলোতে। তার জন্য নিয়েছি 2 গ্রাম মতো সাপ পাউডার ও তার সঙ্গে অল্প কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড। এখন এটা পুরো 1 লিটার জলে গুলে নেব। গোলা হয়ে গেছে। এখন প্রত্যেকটি গাছে ভালোভাবে ভিজিয়ে আমি এটা স্প্রে করে দিচ্ছি। প্রত্যেকটা গাছ যেন ভালোভাবে ভেজে এবং গাছের মাটিটাও এই ফাঙ্গিসাইডের স্প্রের মাধ্যমে যেন ভিজে যায়। এভাবে ভালোভাবে ভিজিয়ে দিয়ে এটাকে সূর্যের আলোয় রেখে দেব। আবার 15 দিন পর একইভাবে আরেকবার স্প্রে করে নেব। দেখুন বন্ধুরা, 45 দিন হলো আজকে আমার এই পেঁপে গাছের চারাগুলোর বয়স। আর মোটামুটি কিছুদিন পরেই এগুলো জমিতে রোপণ করা সম্ভব হবে। এই পদ্ধতি মেনে আপনারাও বাড়িতে পেঁপের চারা তৈরি করুন, আপনারাও করতে পারবেন। আশা রাখি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটিতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই নিজের মতো করে এমনভাবে চারা তৈরি করতে পারে। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।